আর ঠিক তখনই সাদাফ চিৎকার করে উঠল। ওর চিৎকার শুনে আমরা তাকালাম পাশের ঘরের দিকে। তাকিয়ে দেখলাম পাশের ঘরের দরজায় এক বুড়ো মহিলা দাঁড়িয়ে আছেন। কেমন অদ্ভুত হাসি তার মুখে। এমন ভয়ঙ্কর মুখ আমি কখনো দেখিনি। আসসালামু আলাইকুম। ভৌতিক কথন ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আমাদের এই চ্যানেলটিতে আমাদের আশেপাশে ঘটে যাওয়া বিভিন্ন ধরনের বাস্তব ভৌতিক অভিজ্ঞতা শেয়ার করে থাকি। আপনারা যারা আমাদের চ্যানেলটিতে নতুন এসেছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা চান আপনাদের জীবনের ঘটে যাওয়া বাস্তব ভয়ঙ্কর অভিজ্ঞতা আমরা অডিও আকারে প্রকাশ করি, তারা চাইলে আমাদের ইমেল অ্যাড্রেসে আপনাদের ঘটনা পাঠাতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস হলো bhautikkothon@gmail.com। শুরু করছি আমাদের আজকের ঘটনা। অনুগ্রহ করে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। আমার ছোট ছেলেটার বয়স 3 বছর হলেও বেশ গুছিয়ে কথা বলতে পারে। 1 বছর বয়স থেকেই ও পটপট করে কথা বলতো। এই 3 বছর বয়সে তো কথা বলা এক্সপার্ট হয়ে গেছে। কিন্তু কথা বলা এক্সপার্ট হলে কি হবে, ও খুব দুষ্ট। রাতে ঘুমাতে চায় না। ওকে ঘুম পাড়াতে রীতিমতো আমাদের যুদ্ধ করতে হয়। এই ঘুমাতে না যাওয়ার সমস্যার সমাধান হয়ে গেল হঠাৎ করেই। ছোটটা হঠাৎ করেই দ্রুত ঘুমিয়ে পড়তে লাগলো। কেন যে এভাবে ও ঘুমাতে লাগলো আমরা ভেবে পেলাম না। মনে হলো নতুন বাসায় যে শিফট করেছি 3 দিন আগে তারই প্রভাব এটা। নতুন পরিবেশে এসে ওর অভ্যাস পরিবর্তন হয়ে গেছে, তাই রাত হলেই ঘুমিয়ে পড়ছে ছেলেটা। বড়টা এবার কেজি 1-এ উঠল। ওটা অবশ্য শান্ত, ছোটটার মতো অত দুষ্ট না। ওকে ঘুম পাড়ালেই ঘুমিয়ে পড়ে। ওকে আর ছোটটাকে দুপাশে রেখে আমি আর চৈতি মাঝখানে শুই। ওদের ঘুম পাড়িয়ে নিজেরাও ঘুমিয়ে পড়ি। আমাদের এই 4 জনের ছোট্ট ছিমছাম সংসারটা ঘুমের দেশে পাড়ি জমাতে খুব একটা দেরি হয় না। 3 দিন আগে অফিস থেকে ফেরার পর দেখলাম চৈতির মুখে কেমন চিন্তার ছাপ। জিজ্ঞেস করতেই বলল, সাদাফ মানে ছোটটাকে কি কথা বলতে বলতে নাকি জিজ্ঞেস করেছিল ও তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ছে কেন ইদানিং। ছোটটা নাকি তখন বলল ওর নানু গান শোনায়, তাই ও তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে। শুনে চৈতি খুব চিন্তায় পড়ে গেছে। ওর এমন গম্ভীর চিন্তায় ভরা মুখ দেখে আমি ফিক করে হেসে ফেলি। চৈতি রেগে গিয়ে বলে, এই তুমি হাসছো কেন? আমি হাসি চাপতে গিয়ে আরও জোরে হেসে ফেলি। চৈতি আরও রেগে গিয়ে বলে, যা তোর খাবার বন্ধ আজকে। রেগে গেলে আমরা মাঝে মাঝে তুই তুকারি করি, আবার প্রচণ্ড ভালোবাসাবাসির মধ্যেও এমনটা হয়। আমি হাসি থামিয়ে বলি, ছোট বাচ্চার কথা শুনে এত চিন্তার কি আছে বলতো? হয়তো রাতে কোথাও থেকে কিছু শোনে। কি শুনে? আরে আজীব শব্দ শুনে। ঢাকা শহরে শব্দের অভাব আছে? সারাদিন সারা রাতই দেখবা কোনো না কোনো বাসা থেকে লাউড স্পিকারে কেউ না কেউ গান শুনছে। তেমন কোনো শব্দই হয়তো পেয়েছে ও, পেয়ে ভেবেছে নানুর গলার শব্দ। কিন্তু আমরা এই শব্দ শুনতে পাই না কেন? স্বাভাবিক, বাচ্চাদের শব্দ শোনার ফ্রিকোয়েন্সি রেঞ্জ বড়দের চাইতে বেশি। অনেক কম আর অনেক বেশি জোরের শব্দও তারা স্পষ্ট শুনতে পায়, যেটা আমরা পাই না। তেমন কিছুই হচ্ছে হয়তো। তুমি শুধু শুধু টেনশন করো না। চৈতি থামে, কিন্তু ওর মুখ দেখে আমি কিছু বুঝতে পারি না। হয়তো ও আমার কথা বিশ্বাস করেছে, হয়তো করেনি, কে জানে তা। এক রাতে চৈতি আর সাদাফ ঘুমিয়ে পড়েছে। আমার চোখেও মোটামুটি ঘুম চলে এসেছে। ঘুমিয়ে পড়ব। এ সময় সাদাত মানে আমার বড় ছেলেটা প্রচণ্ড জোরে আমাকে চেপে ধরে বলে, বাবা আমার ভয় করছে। আমি বলি, কেন বাবা? কে যেন গান গাচ্ছে। কি বলো? গান কে গাবে? হ্যাঁ আমি শুনতে পাচ্ছি, একটা বুড়ো মানুষের গলা, নানুর মতো গান করছে। নানু ঘুম পাড়ানোর জন্য যেমন গান করতো না, ঠিক সেরকম। আচ্ছা, কোথায় গান গাচ্ছেন উনি? আমাদের পাশের ঘরটায়। ভয়ের একটা শীতল স্রোত আমার মেরুদণ্ড বেয়ে নেমে গেল। আমাদের পাশের ঘরটায় কেউ থাকে না। ওই ঘরটা ভীষণ শীতল আর অন্ধকার। আমি সাদাতকে জড়িয়ে ধরে বলি, না বাবা না, কেউ গান গাচ্ছে না, তুমি ঘুমাও। সাদাত তবুও ঘুমায় না, আমার বুকের মধ্যে ভয়ে কাঁপতে থাকে। সকালে আমি চৈতিকে বলি, সাদাফ কি সাদাতকে ওর গান শোনার গল্পটা বলেছে? চৈতি বলে, বলেছে মনে হয়। 2 ভাই তো সারাদিন একসাথেই খেলে, এমন গল্প তো বলা বলি করতেই পারে দুজন। তাও ঠিক, আচ্ছা আমি অফিসে যাই। সেদিন অফিস থেকে ফিরে 2 ভাইকে নিয়ে বসলাম।
জিজ্ঞেস করলাম, বলো তো, তোমরা দুজনেই কি রাতে গান শুনতে পাও? দুজন একসাথেই বলল, হুঁ। কি গান শুনতে পাও বলো তো? নানু ঘুম পাড়েনি কতগুলো গান শোনাতো না গুনগুন করে, ঠিক তেমন গান। তোমরা তো জানো নানু আর গান শোনাতে পারবে না, তাই না? বড়টা মাথা নাড়ে, সে বোঝে। ছোটটা বড় ভাইয়ের দিকে তাকিয়ে থাকে। মৃত্যু বোঝার মতো বয়স তার হয়নি। তার নানু কেন 1 বছর ধরে তাদের বাসায় আসে না, এটা সে এখনো বোঝে না। বড়টা আস্তে করে বলে, ওটা নানুর গলা না, কিন্তু নানুর মতো গলা। ওই গলায় গান শোনায়। গান কি পাশের রুম থেকেই শুনতে পাও? দুজনেই মাথা নাড়ে। হ্যাঁ, দুজনেই পাশের রুম থেকে গান শুনতে পায়। চৈতি চমকে ওঠে। পাশের রুম থেকে গানের গলা আসার ব্যাপারটা সে জানতো না। আমি দু ভাইকে বলি, শোনো, এইটা কিন্তু পাশের রুম থেকে আসা কোনো শব্দ না। রাতের বেলা সব চুপচাপ থাকে তো, এই জন্য অনেক দূরের শব্দ অনেক কাছে শোনা যায়। দূরের কোনো বাড়িতে রাতের বেলায় হয়তো কেউ গান করছে, আর সেই গানটাই তোমাদের নানুর গানের মতো লাগছে, আর মনে হচ্ছে গানটা গাচ্ছে তোমাদের পাশের রুম থেকে। ভয় পাওয়ার কিচ্ছু নেই। আর আমি আর তোমার মা আছি না, আমরা থাকতে তোমাদের ভয় কি বলো? শেষ কথাটা শুনেই বাচ্চারা আশ্বস্ত হলো। ওদের কাছে আমরা, মানে ওদের বাবা মা, এখনো সুপার হিরো। ওদের যে কোনো বিপদ আপদ থেকে তারা রক্ষা করবে। ওদের যে কোনো সমস্যা তারাই সমাধান করে দিবেন। পৃথিবীর সব বাচ্চাদের কাছেই তাদের বাবা মা এমনই। রাতে দুই ছেলেই নিশ্চিন্তে ঘুম দিল। রাত যখন একটু গভীর হয়েছে, চৈতি তখন আমার কানের কাছে ফিসফিস করে বলল, পাশের রুম থেকে ওরা গান শুনতে পায় বলনি তো? আমিও জানতাম না, সাদাত বলল কালকে। ও আচ্ছা। চৈতি থামে, কিন্তু ওর কি যেন একটা বলার ইচ্ছা। আমি জিজ্ঞেস করি, কিছু বলবা? একটা কথা বলতাম, তোমাকে কখনো বলা হয় নাই। কি কথা? খুব ছোটবেলায় আমার যখন সাদাতদের মতো বয়স, তখন আমিও সাদাতদের মতো একটা গানের শব্দ শুনতাম। আমি উঠে সোজা হয়ে বসলাম। কি বলো? চৈতির মুখে কেমন একটা ভয় লাগা ভাব। ও ভয়ে ভয়ে বলে, হ্যাঁ, আমাদের বাসার পাশের রুমটা অন্ধকার ছিল, ওই রুম থেকেই শব্দটা পেতাম। তুমি কি সাদাতদের এই গল্পটা বলেছ? হ্যাঁ, বলেছি। তাই ওরা এসব কথাবার্তা কল্পনা করছে। ছোটবেলায় আমরাও কল্পনায় আর স্বপ্নে অনেক কিছু দেখি। এসব কি সত্যি হয় চৈতি? তুমি বাচ্চাদের মনে এইসব ভয় ঢোকাও কেন? চৈতি বলে, আমি ওদের সব কথা বলিনি। কি বলনি? শব্দটা শুধু আমিই পেতাম না। তাহলে কে পেত? অনেকেই পেয়েছে এই শব্দ। আমার মা, তার মা, তার মা, আমাদের অনেক জেনারেশন ধরে এই শব্দ শুনতে পাওয়ার ব্যাপারটা চলে আসছে। কেন এই শব্দটা পাওয়া যায় আমরা জানি না। সবাই বলাবলি করত আমাদের পরিবারের উপর কোনো একটা অভিশাপ আছে। অনেক অনেক বছর আগে কেউ একটা অভিশাপ দিয়েছিল আমাদের, তাই আমাদের পরিবারের অনেকেই এই শব্দ শুনতে পায়। সবাই পায় না, সবাই পায় না। আমার ছোট ভাই যেমন কোনোদিন পায়নি, আমার খালা পাননি, কিন্তু মা পেয়েছিলেন। কি বলো? এইটা তো ভয়ঙ্কর ব্যাপার। জানলে তো তোমাদের পরিবারের বিয়েই করতাম না। চৈতি রেগে গিয়ে বলল, ফাজলামো করো না তো, এখন ফাজলামি করার মুড নেই। আচ্ছা, আর করব না, কিন্তু টেনশন করো না, শুধু শব্দই তো শুনতে পাওয়া যায়, আর কিছু তো না। তাহলে সমস্যা কি? কেউ ফ্রিতে গান শুনিয়ে যাচ্ছে, ব্যাপারটা ভালো না? চৈতি অন্যদিকে মুখ ফিরিয়ে শুয়ে পড়ল, আর একটা কথাও বলল না। পরদিন অফিস থেকে ফেরার পর দেখলাম আমাদের শোবার রুমের সামনে একটা তাবিজের মতো কি ঝোলানো যেন। আমি বললাম, এসব কি? চৈতি বলল, একটা একটু রাখি কয়েকদিন। আজকে ছোট ভাই এসে এটা দিয়ে গেছে। আমাদের বাসায় এটা ইউজ করা হয় খারাপ কোনো জিনিস তাড়ানোর জন্য। এইসব আজেবাজে জিনিস আমার বাসায় টাঙাতে দিব না। সরাও এটা, সরাও প্লিজ। এমনটা করো না, কয়েকদিন থাকুক না, এরপর সরিয়ে ফেলবো। চৈতির মুখ দেখে আমি আর না করলাম না। ওর মুখটা ভীষণ কাতর। ওর এমন কাতর মুখ আমি কোনোদিন দেখিনি। মনে হলো ও কিছু একটা বলে নাই আমার কাছে, কিন্তু কি সেটা? সেদিন রাতে দুই ভাই বলল তারা আর শব্দটা শুনতে পাচ্ছে না। তাবিজটা তাহলে কি কাজে দিয়েছে কে জানে।
আমি তো এসব বিশ্বাস করি না। ঝড়ে বক মেরেছে মনে হয়। যেই মহিলাটা এতদিন রাত জেগে গান টান গাইতো, সে মনে হয় আজকে অসুস্থ, তাই গাইতে পারছে না। আর এটা তাবিজ ঝোলানোর ব্যাপারটার সাথে কাকতালীয়ভাবে মিলে গেছে। চৈতিকে অবশ্য বেশ খুশি খুশি লাগছে। রোসো বাবা রোসো, কালকেই দেখবা ওই মহিলা সুস্থ হয়ে আবার গান গাওয়া শুরু করেছে, আর তখন তোমার এই তাবিজের বুজুরুকি বের হয়ে যাবে। রাতে আজকে আবার ছোটটা ঘুমাচ্ছে না, আগের মতোই বাদরামি করছে। বড়টা অবশ্য ঘুমিয়ে পড়েছে। ছোটটার বাদরামিতে ঘুম আসছে না। আমি চৈতিকে বললাম, তাবিজটা খুলে ফেলো তো, তাবিজটার জন্য গান শোনা অফ হয়ে গেছে, সাদাফ একটু গান শুনে ঘুমাক। চৈতি বলল, তুমি এখনো মনে হয় আমার কথা বিশ্বাস করো নাই, নাইলে তাবিজ নিয়ে এমন কথা বলতা না। বিশ্বাস করেছি দেখেই তো বলেছি, তাবিজ খুলে ফেললেই তো গান শুরু হয়ে যাবে, ছোটটা ঘুমিয়ে পড়বে, আমরাও একটু শান্তিতে ঘুমাতে পারবো। তুমি ব্যাপারটা বুঝতে পারছো না। বুঝতে পারছি তো, শুধু গান শুনলে তো আর ক্ষতি নাই। এমন তো না যে ওই বুড়ি গান গেয়ে আমার বাচ্চাদের হ্যামিলনের বাঁশিওয়ালার মতো কোথাও নিয়ে যাবে। চৈতি আস্তে করে বলল, হ্যাঁ এমনটাই অনেকটা। মানে? মানে খারাপ কিছু। ছোটবেলায় আমার নানি একটা কথা বলেছিল যে ওই অভিশাপটা আমাদের পরিবারের ওপর সারা জীবন থাকবে না, একসময় শেষ হবে। এরপর আর কেউ ওই গান শুনবে না, তবে শেষ হওয়ার আগে খুব বড় একটা পরিণতি নিয়ে শেষ হবে সাপটা। ওই খারাপ জিনিসটা যেটা গান শোনায়, সেটা আমাদের পরিবারের খুব বড় একটা ক্ষতি করে যাবে। হয়তো পুরো পরিবারের সবাইকে মেরে ফেলবে বা তেমন কিছু। যে গান গায় তাকে আমরা কখনো দেখিনি। নানি বলেছিল যেদিন আমাদের ও দেখা দিবে সেদিনটাই অভিশাপের শেষ দিন। সেদিন পরিবারের সবাইকে সে মেরে ফেলবে। হুদাই চিপ একটা গল্প। তুই এমন কেন? এমন কেন মানে? এটাই তো কমন সেন্স। তোমার নানি আর মায়েরা তোমাদের ঘুম পাড়ানোর জন্য এইসব আজব আজব গল্প ফেঁদেছেন। দেখো গিয়ে, ওইসব গান তোমার নানি আর মায়েরাই গাইতেন। চৈতি আজকেও রাগ করে অন্যদিকে ফিরে শুয়ে পড়ল। সাদাফও ঘুমিয়ে পড়েছে। আমিও ঘুমানোর প্রস্তুতি নিয়ে ফেললাম। কালকে অফিসের একটা কাজ আছে, তাড়াতাড়ি ঘুমাতে হবে, রাত জাগা যাবে না। রাত 2টা, আমি জেগে আছি, ঘুম আসছে না। আজকের রাতটা যেন কেমন কেমন গুমোট হয়ে আছে আবহাওয়া। ঝড় ওঠার আগে যেমন থাকে না, ঠিক তেমন পরিবেশ। চারিদিকে চুপচাপ শুনশান। এত নীরবতা ঢাকা শহরে আমি কখনো দেখিনি। আমার কেন যেন ভালো লাগছে না ব্যাপারটা। আমাদের ঘর অন্ধকার, সব ঘরের লাইট বন্ধ করে রেখেছি। সাদাফের ঘুমানোর জন্যই এই ব্যবস্থা। অন্ধকারটা খুব চোখে লাগছে, মনে হচ্ছে 2 হাত দূরের জিনিসও দেখতে পারবো না। শুয়ে শুয়ে একটা কথা ভাবছিলাম, হঠাৎ আমার ভাবনাটা কেটে গেল। কান খাড়া করলাম আমি। একটা শব্দ আসছে, গুনগুন করে একটা শব্দ আসছে ঠিক আমার পাশের রুম থেকে। আমাদের পাশের অন্ধকার রুম থেকে কে যেন গান গাইছে। আমি উঠে বসলাম, ভালো করে শোনার চেষ্টা করলাম। হ্যাঁ, স্পষ্ট শুনতে পাচ্ছি পাশের রুম থেকেই আসছে শব্দটা। ভয়ের একটা শীতল অনুভূতি আমার মনটাকে আচ্ছন্ন করে ফেলল। চৈতির গল্পটা কি আমার ওপর এতই প্রভাব ফেলল যে আমি এখন হ্যালুসিনেট করে কল্পনায় গানটা শোনা শুরু করেছি? নাকি আসলেই ব্যাপারটা সত্যি? সত্যিই কেউ আছে পাশের রুমটায়? আমার ব্যাপারটা দেখা দরকার, কিন্তু ভয়ে উঠতে ইচ্ছে করছে না। আমি আবার শুয়ে পড়লাম, ঘুমিয়ে যাই। সকালেই উঠে দেখব ফকফকা রোদ। রাতের এই ভয়ের কিছুই আমার মনে থাকবে না। মা আর ছেলেরা নিশ্চিন্তে ঘুমাচ্ছে, ওরা ঘুমাক, ওদের আর কিছু জানাবো না। হঠাৎ চৈতি উঠে বসলো। ওর চোখে ভয়, প্রচণ্ড ভয়। ও চিৎকার করে বলতে লাগলো, তুমি কি শুনছো? পাশের রুমের শব্দটা শুনছো? আমি ওর মুখ চেপে ধরে বললাম, আস্তে আস্তে, ছেলেরা উঠে যাবে। ও চোখে কান্না নিয়ে ফিসফিস করে বলল, শুনতে পারছো? আমি মাথা নাড়ালাম, শুনতে পারছি। চৈতি কাঁদতে কাঁদতেই বলল, এখন কি হবে? আমার খুব ভয় করছে। আমি বললাম, কিছু হবে না, তুমি ঘুমাও। এই সময় হঠাৎ করেই ছেলেগুলো উঠে গেল। ওদের মুখেও ভয়। ওরা আমাদের জড়িয়ে ধরল। আমি ওদের অভয় দেওয়ার চেষ্টা করলাম।
বললাম কিচ্ছু হবে না। ঘরের লাইট জ্বালালাম, জ্বালাতেই ভয়টা অনেকখানি কমে গেল। গানটা যদিও বন্ধ হয়নি। আমি ওদের মাকে বললাম, দেখে আসি পাশের ঘরে কি আছে। চৈতি শক্ত করে আমাকে জড়িয়ে ধরে বলল, না তুমি যাবে না। শব্দটা আস্তে আস্তে বাড়ছে। যে গান গাচ্ছিল সে সামনে এগিয়ে আসছে। আমরা শ্বাস বন্ধ করে তাকিয়ে আছি সামনের ঘরের দিকে। ঘরটা অন্ধকার, কিচ্ছু দেখা যাচ্ছে না, কিন্তু কেউ একজন আছে সেখানে, যার গান গাওয়ার শব্দ আমরা পাচ্ছি। সেই শব্দ দরজার দিকে আসছে ধীরে ধীরে। শব্দটা দরজার কাছে চলে এসেছে। এখনই আমরা ওকে দেখতে পারবো। আমরা চারজন প্রচণ্ড আতঙ্ক নিয়ে দরজার দিকে তাকিয়ে থাকি। আর তখনই শব্দটা থেমে গেল। দরজায় আর কাউকে দেখা গেল না। আমাদের ভয় কেটে গেছে। চৈতি তার ছেলে দুটোকে শক্ত করে জড়িয়ে ধরেছে। কি যে সুন্দর লাগছে ওদের দেখতে। এটাই আমার পরিবার। এই পরিবারের জন্যই একটা ছেলে শত কষ্ট সহ্য করে খেটে যায়। রাত অনেক হয়েছে, ঘুমানো দরকার। আমি চৈতিকে বললাম ছেলেদের ঘুম পাড়িয়ে দিতে। কাল সকাল হলেই এই গান শোনার একটা ব্যবস্থা করব। ভালো হুজুর বা কারোর সাথে কথা বলবো। এই আতঙ্কের মাঝে আর ওদের থাকতে দিব না। আর ঠিক তখনই সাদাফ চিৎকার করে উঠল। ওর চিৎকার শুনে আমরা তাকালাম পাশের ঘরের দিকে। তাকিয়ে দেখলাম পাশের ঘরের দরজায় এক বুড়ো মহিলা দাঁড়িয়ে আছেন। কেমন অদ্ভুত হাসি তার মুখে। এমন ভয়ঙ্কর মুখ আমি কখনো দেখিনি। সেই বুড়ো মহিলা এগোচ্ছেন আমাদের দিকে। তার গলায় আবার সেই গান চলে এসেছে, ঘুম পাড়ানি গান। এমন ভয়াবহ গান কেউ গাইতে পারে আমার ধারণা ছিল না। আমি, চৈতি আর ছেলেদের শক্ত করে চেপে ধরি। আর সময় নেই আমাদের হাতে। যে ভয়াবহ ব্যাপারটা ঘটবে তা থেকে তাদের বাঁচানোর কোনো উপায় নেই আমার। কি ভীষণ অসহায় আমরা মানুষেরা, আমরা নিজেরাও জানি না। বুড়ো মহিলাটা দ্রুত ছুটে আসছেন আমাদের দিকে। আরও জোরে জোরে শব্দ করে তিনি গাইছেন এখন ঘুম পাড়ানির গান।